বিশ্ব অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন দেশ গড়ার প্রত্যয়। শপথ নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের 13 উপদেষ্টা। পাঠ করান রাষ্ট্রপতি, বাকি 3 জন নেবেন পরে। স্বৈরশাসক হাসিনার অবসানে রচিত হয় নতুন স্বপ্নের প্রেক্ষাপট। দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীন হয় বাংলাদেশ। আইজিপির নির্দেশে থানায় ফিরছেন পুলিশ সদস্যরা। কর্মস্থলে যোগ দিয়েছেন অনেকেই, নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কা। এবং কর্মকর্তাদের শিক্ষার্থীদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে বললেন ভোক্তার মহাপরিচালক। বাজার নিয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিমটিবার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন যাত্রা শুরু করবে দেশ, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথের পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে তিনি আরো বলেন, সারা বিশ্ব অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। বলেন, অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন সরকার সবার সরকার। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। শপথ শেষে গুলশানের বাড়িতে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বাসার সামনে আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাঝার, রাত 9:30টার দিকে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু একটু আগেই তার গুলশানের যে বাসভবন, তিনি আগে থেকে যে বাসভবনে থাকতেন সেই বাসভবনে কিন্তু একটু আগেই তিনি এসে পৌঁছালেন। আপনি দেখতে পাচ্ছেন বড় একটি গাড়ি বহর। আজ ঠিক রাত 9:30টায় কিন্তু 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। সেই শপথ গ্রহণ শেষে তিনি ঢাকা মেডিকেলের দিকে গিয়েছিলেন। এরপরেই কিন্তু তিনি যে বাসায় থাকতেন সেই বাসাতেই কিন্তু এসে পৌঁছালেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ওনার নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনীর একটি গাড়ি এবং সেনাবাহিনীর অসংখ্য সদস্য এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সেস তারা কিন্তু নিরাপত্তা দিয়ে তাকে একটু আগেই তাকে বাসভবনে নিয়ে গেলেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে বিশাল একটি গাড়ি বহর। কারণ তিনি এখন সরকার প্রধান হিসেবে কাজ করবেন, সেই সরকার প্রধান হিসেবে কিন্তু তাকে যতটুকু সিকিউরিটি বা সম্মান দেওয়ার কথা সেই সিকিউরিটির অংশ হিসাবে কিন্তু তার বাসার সামনে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিশেষ করে সেনাবাহিনীর কাজ করছেন এবং একটু আগেই তিনি গাড়ি থেকে নেমে তার
বাসভবন, সেই বাসভবনে প্রবেশ করলেন। আপনি জানেন যে গত 5 আগস্ট হচ্ছে অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পরে কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই প্রক্রিয়ার প্রধান হিসেবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করা হয়েছিল এবং সেই জল্পনা কল্পনার অবসান কিন্তু আজকে রাত 9:30টার দিকে হয়েছে এবং সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়েই কিন্তু মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে আরো 16 জন উপদেষ্টা কিন্তু শপথ নিয়েছেন এবং শপথ শেষেই যে আনুষ্ঠানিকতা বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কাছে তিনি যে শপথ নিয়েছেন সেই শপথ শেষে তিনি সেখানে কথা বলেছেন এবং তার প্রত্যাশার কথা বলেছেন। আপনি জানেন যে আজকে ঠিক বেলা 2টার দিকে তিনি হচ্ছে বাংলাদেশে এসে পৌঁছান ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে এবং সেই এসেই কিন্তু তার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা করে সে তারপর তিনি হচ্ছে তার এই গুলশানের বাসভবনে এসেছিলেন। তারপরে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলে কিন্তু তিনি ঠিক রাত 8টার দিকে কিন্তু তিনি বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং সেখানে মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলার পরে কিন্তু সেই শপথের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু দীর্ঘ সময় ধরে চলে এবং তিনি শপথ শেষ করেই কিন্তু এই আন্দোলন করতে গিয়ে যারা আহত বা নিহত হয়েছেন, বিশেষ করে নিহতদেরকে তিনি তার বক্তব্যের শুরুতেই অর্থাৎ যখন তিনি এয়ারপোর্টে অবতরণ করেছিলেন সেখানে তিনি তার সেই বক্তব্যের কথা তুলে ধরে যারা নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করেছেন, বিশেষ করে আবু সাইদকে তিনি স্মরণ করেছেন এবং যারা নিহত হয়েছেন তাদের সবাইকে। এরপরে যখন তার সেই শপথ শেষ হলো, শপথ শেষে কিন্তু যারা মূলত আন্দোলনের সাথে জড়িত ছিল, যারা আহত হয়েছিল তাদেরকে দেখতে তিনি ঢাকা মেডিকেলে গিয়েছিলেন এবং তিনি সেখানে তাদের খোঁজ নিয়েছেন। এরপরে কিন্তু আমরা জানতে পারি এখানকার যারা তার নিরাপত্তার দায়িত্ব তাদের কাছ থেকে যে তিনি সেখান থেকে মূলত তিনি তার গুলশানের বাসভবনের দিকে রওনা করেছেন এবং এর কিছুক্ষণ পরে অর্থাৎ এখন থেকে ঠিক 2 মিনিট আগে তিনি তার বাসভবনে প্রবেশ করেছেন এবং তাকে বহনকারী যে নিরাপত্তা বলটি আছে, যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে তাদের জায়গায় চলে যাচ্ছে এবং আপনি জানেন যে এই বাসভবনটি গতকাল পর্যন্ত একটি সাধারণ বাসভবন হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু আজকে দুপুরের পর থেকেই কিন্তু এই বাসভবনের গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে। আপনি জানেন যে সরকার প্রধান কিন্তু আমাদের দেশের সরকার প্রধানের জন্য একটি নির্ধারিত বাসা রয়েছে, সেটি হচ্ছে গণভবন। কিন্তু 5 আগস্ট যে জনগণের অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে কিন্তু গণভবনের যে অবস্থা সেই অবস্থায় সেখানে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে থাকার কোনো ধরনের অবস্থা কিন্তু এই মুহূর্তে সেই জায়গাতে নেই। ফলশ্রুতিতে আসলে তিনি কোন বাসভবনে এখন থেকে থাকবেন, কোন বাসভবনটি তার জন্য তৈরি করা হয়েছে, কারণ একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তার সিকিউরিটির বিষয় আছে এবং অবস্থানের একটি বিষয় আছে, সব বিবেচনা করেই মূলত তারপরে হয়তো বা তার থাকার জায়গাটি ঠিক করা হবে। এখন পর্যন্ত যেহেতু ওনার জন্য তার যে নিজের বাসাটি সেই বাসাটিতে কিন্তু তিনি থাকবেন। এরপরে হয়তোবা জানা যাবে যে আমরা আর আগে শুনেছিলাম যে হয়তোবা তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠতে পারেন, যমুনায় পার্মানেন্টলি থাকতে পারেন, কিন্তু যদিও বলা হচ্ছে যে যমুনাকে তিনি কার্যালয় হিসেবে ব্যবহার করবেন। আপনি জানেন যে রাষ্ট্রপ্রধানের সরকার প্রধানের কার্যালয় হিসেবে কিন্তু তেজগাঁও যে কার্যালয় রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সেটি ব্যবহার করা হয়, কিন্তু সেখানেও কিন্তু যেদিন গণ অভ্যুত্থান ঘটে সেই গণ অভ্যুত্থানের পর কিন্তু সেই জায়গাটিও সেখানে হচ্ছে যাদের সে বিক্ষোভকারী যারা ছিল তারা কিন্তু সেখানে রীতিমতো ভাঙচুর চালিয়েছে। সেই বাসভবনটি কিন্তু সেই কার্যালয়টি কিন্তু এখন ব্যবহার করার মতো অবস্থান নেই, যার ফলশ্রুতিতে আসলে তার বাসভবন কোথায় হবে এবং তিনি কোন কার্যালয়ে বসে কাজ করবেন এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন রয়ে গেছে। তবে সবার আগে এখন যে বিষয়টি নিশ্চয়তা করতে হবে বা দিতে হচ্ছে, যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে ওনার নিরাপত্তার ব্যবস্থা, তার নিরাপত্তার বলয় গেরাই করার জন্য কিন্তু হচ্ছে অসংখ্য সেনা সদস্য এখানে নিয়োগ করা হয়েছে। মূলত আপনি জানেন যে SSF এর সদস্য যারা আছেন সেনাবাহিনী তাদের সমন্বয়ে গঠিত একটি টিম কিন্তু রাষ্ট্রপ্রধান সরকার প্রধানকে তারা নিরাপত্তা দেন এবং তারই অংশ হিসাবে কিন্তু আমরা এখানে আজকে সকাল থেকে মূলত সেনা সদস্য দেখতে পেয়েছি। আপনি জানেন ঠিক এই বাসভবনটির পাশেই হচ্ছে তার উল্টো দিকে হচ্ছে অস্ট্রেলিয়ান এম্বাসি, যার ফলশ্রুতিতে এই অঞ্চলটি ডিপ্লোম্যাটিক জোন হিসেবে পরিচিত করার আগে থেকে কিন্তু এখানে প্রচুর নিরাপত্তা বলয় থাকে। কিন্তু একজন সরকার প্রধান যখন নতুন করে শপথ নিয়ে তার বাসভবনটি যখন গুলশানের ঠিক এই জায়গাটিতে, তখন কিন্তু সেই বাসভবনের গুরুত্ব অবশ্যই বেড়ে যায়। ফলশ্রুতিতে যে শপথ গ্রহণ শেষে তিনি যে বাসভবনে আসলেন তার যে গুলশানের বাসভবন তিনি একটু আগে প্রবেশ করেছেন এবং হয়তোবা আমরা আগামীকাল আরো বিস্তারিত জানতে পারবো তিনি আসলে কোথায় তার থাকার জায়গাটা নির্ধারিত হবে। এই ছিল মূলত গুলশানের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার তার বাসভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম শপথ শেষে গুলশানের বাড়িতে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। শপথ নিল অন্তর্বর্তী সরকার। 17 সদস্যের এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও শপথ নিয়েছেন 13 উপদেষ্টা। ঢাকার বাইরে থাকা শপথ নিতে পারেননি 3 জন। আরো জানাচ্ছেন আহাদ চৌধুরী। স্বৈরাচার সরকারের পতনের পর শপথ নিল অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাত 9টার পর বঙ্গভবনে শপথ নেয় নতুন সরকার।
শুরুতেই শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শপথ বইতে সই করেন তিনি। এরপর শপথ গ্রহণ করেন 13 উপদেষ্টা। তারা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, আদিলুর রহমান খান, তৌহিদ হোসেন, ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আক্তার, আফম খালিদ হাসান, হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাওয়াত হোসেন, শারমিন মুর্শিদ, নূরজাহান বেগম, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শপথের পর তারাও শপথ বইয়ে স্বাক্ষর করেন। ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি 3 উপদেষ্টা। তারা হলেন বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুক ই আজম। বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। 3 বাহিনীর প্রধানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। এর আগে দুপুরে দেশে পা রেখে আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। ছাত্ররাই দেশে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, শিক্ষার্থীরাই পারবে দেশকে মনের মতো করে সাজাতে। সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় এখন দ্বিধা দ্বন্দ্ব ভুলে সবাইকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার। হাবিবুর রহমান অভির সহযোগিতায় আরো জানাচ্ছেন মাজহারুল ইসলাম। আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের নাম মুখে আসতেই কণ্ঠ ভারী হয়ে আসে প্রফেসর ইউনূসের। কেউ ভুলতে পারবে না। তরুণ প্রজন্মের অনুরোধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে দেশে ফেরেন তিনি। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানায় এই প্রজন্মের অগ্রনায়করা। সঙ্গে ছিলেন 3 বাহিনী প্রধান সহ রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো নোবেলজয়ী ব্যক্তিত্ব রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিচ্ছেন। বিষয়টিকে গুরুত্ব দেয় আন্তর্জাতিক গণমাধ্যমও। বিমানবন্দরে পৌঁছানো মাত্রই একই সঙ্গে লাইভ সম্প্রচার করে আল জাজিরা, বিবিসি ও CNN। মাতৃভূমিতে পা রেখে আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। বলেন, যারা পুনরায় স্বাধীনতা এনে দিলেও তারাই পারবে দেশটাকে নতুন করে সাজাতে। এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে। এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। ছাত্রদের আন্দোলনে নতুন করে শক্তি পেল বাক স্বাধীনতা। দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে সঙ্গে নিয়ে চলার আহ্বান ছিল তার কণ্ঠে। আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যা কিছু আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। প্রথম কাজ হবে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, আর এই কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সরকারের রোষানলে আদালতের বারান্দায় ঘুরতে থাকায় ব্যক্তি এখন দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। রক্তক্ষয়ী কোটা আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। এরপর দেশ সংস্কারের ডাক পড়ে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডাকে দায়িত্ব নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের। আরো জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। এবার রাষ্ট্র সংস্কারের পালা। তাই রাষ্ট্র পরিচালনার জন্য ছাত্র জনতা বেছে নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। 1940 সালের 28 জুন চট্টগ্রাম হাটহাজারী বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর ইউনূস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেন পড়াশোনা। এরপর শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা। 1965 সালে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন তিনি। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত ইউনূস মাফ্রিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। এরপর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন তিনি। যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন সংগ্রহে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠাও করেন তিনি। মুক্তিযুদ্ধের পরে ফিরে আসেন দেশে। নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন ডক্টর ইউনূস।
1976 সালের কথা। গ্রামে গ্রামে ঘুরতেন দরিদ্র মানুষের জন্য কিছু করার জন্য। শুরু করেন নবযুগ তেভাগা খামার। আর স্লোগান ছিল, জমিদার সে পাবে 1 ভাগ, আর যে বীজ সার দেবে সে পাবে 1 ভাগ, আর যে পানি দিবে সে পাবে 1 ভাগ। 1983 সালের অক্টোবরে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। দরিদ্র আর পিছিয়ে পড়া মানুষের জন্য চালু করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম, যার মধ্যে থাকে গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প। 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠা ও ক্ষুদ্র ঋণ ধারণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ডক্টর ইউনূস। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে -2 ফর্মুলায় চেয়েছিলেন দল গঠন করতে, যা তার জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন পক্ষকে ব্যবহার করে দেওয়া হয় মামলা, দেওয়া হয় সাজাও। 2024 সালে হাসিনা সরকার পতনের পর সাজা থেকে মুক্তি দেওয়া হয় ডক্টর ইউনূসকে। সেই সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান করে দায়িত্ব দেওয়া হয় শান্তিতে এই নোবেল জয়ীকে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দেশে উদ্ভূত পরিস্থিতি দ্রুতই ডক্টর ইউনূসের মতো যোগ্য নেতৃত্ব নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের অধীনে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ছাত্র গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী সহ সাধারণ মানুষের খোঁজ খবর নিতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বিএনপি মহাসচিব। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র ছোট ছোট কাজ করে, সিএনজি চালায়, ওয়ার্কশপে কাজ করে, এমনকি ফুড ডেলিভারি যে দেয় সে ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইঞ্জুরি নিয়ে রয়েছে। এবং সমস্তগুলো এই আন্দোলন চলাকালীন সময়ে এই আন্দোলনগুলো, এই ইঞ্জুরিগুলো ঘটেছে, হত্যাকাণ্ডগুলো ঘটেছে। আমরা এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এরা অনেকে সেরে উঠবে, এদের আরও চিকিৎসা লাগবে। আমরা সব রকম সহযোগিতার কথা এখানে বলেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সফল হবেন বলে আশা করেন মির্জা ফখরুল। এই গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। দেশের পরিস্থিতি উন্নয়নে নতুন সরকারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব। এটা কোনো আপনারা বলেছি 3 মাস, আপনারা জানেন, আমাদের প্রশ্ন হচ্ছে 3 মাস, যত শীঘ্র সম্ভব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দাবি ওঠে রাষ্ট্র সংস্কারের। আন্দোলনে উত্তাল হয় দেশ, থমকে যায় রাষ্ট্র ব্যবস্থা। আন্দোলন দমাতে দমনপীড়ন চালায় সরকার। মৃত্যুর মিছিলে সংখ্যা ভারী হয়, তবুও নাছোড়বান্দা সরকার। দেয়া হয় কারফিউ, চালানো হয় ব্লক রেড, তবুও থামেনি ছাত্র জনতার আন্দোলন। গণ অভ্যুত্থানে পরাজয় বরণ করে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয় স্বৈরাচারী শেখ হাসিনা। কোটা সংস্কার থেকে সরকার পতনের ডাক, আর অবশেষে স্বৈরাচারী সরকারের পতন নিয়ে এই দীর্ঘ যাত্রার বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোরশেদ। রাষ্ট্রের সংস্কার দরকার, তাই রাজপথে শিক্ষার্থীরা, যার শুরু কোটা সংস্কারের দাবি। এ নিয়ে মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি দিয়ে সরকারের কাছে দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতের রায় নয়, দরকার নির্বাহী আদেশ। এর পক্ষে একাট্ট দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার সড়ক অবরোধ, দাবি মানার। জনদুর্ভোগ থাকলেও দাবির পক্ষে সাধারণ মানুষ। তবে টনক নড়েনি সরকারের নানা মহল থেকে আসতে থাকে নানা বিরূপ মন্তব্য। যৌক্তিক দাবি আমলে নেননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনিও দায় চাপাচ্ছিলেন বিরোধী দলের উপর।
তবে তাতে পিছপা হয়নি শিক্ষার্থীরা। আন্দোলনে দানা বাঁধতে শুরু করেছে পুরো দেশে। আন্দোলন দমনে ব্যবহার করা হয় ছাত্রলীগকে। তাদের হামলায় আহত হয় অনেক ছাত্রছাত্রী। দাবি আদায় আসে বাংলা ব্লকেট। এতে থমকে যায় বাংলাদেশ, আরও উত্তাল হয়ে ওঠে রাজপথ। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবি না মেনে উল্টো দেওয়া হয় রাজাকার অপবাদ। মধ্যরাতে হলে হলে স্লোগান ওঠে, কি রাজাকার কে রাজাকার। প্রতিবাদের আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণও শিক্ষার্থীদের এক প্রকার হুমকি দেন স্বৈরশাসক শেখ হাসিনা। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করে সরকার। সংঘর্ষবাদে পুলিশ আর আন্দোলনকারীদের সাথে। রংপুরে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ। তীব্র সমালোচনায় মেতে ওঠে পুরো দেশ। ছাত্রদের সঙ্গে যুক্ত হয় সাধারণ জনতা। বাড়তে থাকে আহত আর নিহতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে অনির্দিষ্টকালে কারফিউ জারি করে সরকার। বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। হল থেকে জোর করে বের করে দেওয়া হয় শিক্ষার্থীদের। এরপরও দমেনি শিক্ষার্থীরা। রক্তাক্ত আন্দোলনের মুখে অনেকটা কৌশলী হয় সরকার। বিচার বিভাগের মাধ্যমে কোটা সংস্কারের পক্ষে, তারপরও রাজপথে অনড় ছাত্র জনতা। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। ধীরে ধীরে শিথিল করা হয় কারফিউ। আড়ালে শুরু হয় ক্র্যাকডাউন। সব এলাকায় শুরু হয় ব্লক রেড। চলে গণগ্রেপ্তার। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। জোর করে তুলে নেওয়া হয় কোটা আন্দোলনের সমন্বয়কদের। দাবি আদায়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় শোক। বিপরীতে কর্মসূচি দেয় শিক্ষার্থীরাও। বাড়ানো হয় নির্বিচারে দমনপীড়ন। বাড়তে থাকে মৃতের সংখ্যা। চেষ্টা হয় গণমাধ্যমের কণ্ঠরোধের। সব মিলিয়ে ঘোষণা আসে সরকার পতনের এক দফার। জোটবাদে সর্বস্তরের জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় আবারও দেওয়া হয় অনির্দিষ্টকালে কারফিউ। এবার ভাঙা হবে কারফিউ। বিভিন্ন প্রবেশ পথে বাধা দেওয়া হয় ঢাকায় প্রবেশে। তবুও ব্যারিকেড ভেঙে দলে দলে ঢাকায় ঢোকে জনতা। আর এতেই আসে মাহেন্দ্রক্ষণ। ঘোষণা আসে 5 আগস্ট দুপুরে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সেনাবাহিনী প্রধান। ক্ষণে ক্ষণে রং বদলানো পরিস্থিতিতে তিনি ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এতে উল্লাসে ফিরে পড়ে সারা দেশ। উচ্ছ্বাসে ভাসে ছাত্র জনতা। দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে আসে কাঙ্ক্ষিত বিজয়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।